negligence results in injury or death and property damage. Civil law settles disputes between individuals and organizations. সিভিল লটা সেটেল করা হয় ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন, সাধারণত যেটা হয়ে থাকে আপনার যে অর্গানাইজেশন সেই অর্গানাইজেশনের সাথে ইন্ডিভিজুয়ালি যে সে যদি ডিপ্রাইভ হয় সেটা সিভিলের মাধ্যমে সেটেল করা হয়। এন্ড ইট often involves compensation being awarded. কেউ যদি এটা এরকম করে থাকে তাহলে কম্পেনসেশন দেওয়া হয়ে থাকে। নো ওয়ান ইজ সেন্ট টু প্রিজন ইন এ সিভিল কেস। সিভিল কেসের মাধ্যমে সাধারণত কি করা হয় না, জেল দেওয়া হয় না, বাট there may be left out of pocket, অর্থাৎ এটার জন্য আপনার পকেট থেকে কিছু বেরিয়ে হয় if there are found liable for compensation। তাহলে এই ছিল সিভিল ল এবং ক্রিমিনাল ল এর পার্থক্য। আমরা একটু আপনাদের কাছে একটু শেয়ার শুনি সিভিল ল ক্রিমিনাল ল বলতে আমরা কি বুঝি। আমরা কি বুঝলাম? সিভিল ল হচ্ছে দুই প্রকার, তাই তো? সিভিল ল, ক্রিমিনাল ল। ল কি করে, ল কেন প্রয়োজন? শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, ল কেন প্রয়োজন? নেসেসিটি অফ ল, ল কি প্রয়োজন? টু এনেবল দ্য হারমোনিয়াস কোএক্সিস্টেন্স অফ স্ট্যান্ডার্ড। আপনার যেই সমাজের লোকদের মাধ্যমে আপনার সবাইকে একভাবে একত্রে বসবাস করার জন্য আসলে ল প্রয়োজন। এখন মডার্ন সোসাইটিতে ল দুই প্রকার, কি কি? ক্রিমিনাল ল এন্ড সিভিল ল। ক্রিমিনাল ল এন্ড সিভিল ল। তাহলে আমরা ক্রিমিনাল বলতে কি বুঝছি? একজন বলেন ক্রিমিনাল ল বলতে আমরা কি বুঝছি? সন্ত্রাস ধরনের কার্যকলাপের জন্য যে ধরনের লগুলো সংগঠিত হয় তা হচ্ছে ক্রিমিনাল ল। বলেন। যখন কোনো রাষ্ট্র অথবা তার মধ্যে অবস্থিত জনগণের বিরুদ্ধে কোনো অপরাধ করা হয়েছে, অপরাধ কন্ট্রোল করার জন্য যে আইন কানুন গুলা, এগুলোই ক্রিমিনাল ল। থ্যাংক ইউ। না, একজন বলেন আপনাদের একজন লয়ার আছেন, লয়ার আছেন এখানে ক্লাসে আছেন? দুই তিনজন মনে হয় লয়ার আছেন আপনারা। আমরা কথা বলছিলাম তাহলে ক্রিমিনাল ল হচ্ছে একটা ক্রাইম, এটা কি, এটা একটা অপরাধ। হ্যাঁ, এটা একটা অপরাধ। এই অপরাধের জন্য যেটা হয় সেটা হচ্ছে আপনার এটা রাষ্ট্র এবং রাষ্ট্রের মধ্যে অবস্থিত রাষ্ট্র, সোসাইটি অথবা এর যে অঙ্গ আপনার রাজ্য বলি, সেই রাজ্যের বিভিন্ন ইন্ডিভিজুয়ালি যদি ভিকটিম হয় তখন তার বিরুদ্ধে এগেইনস্টে যখন কোনো কিছু দাঁড় করানো হয়, কোনো কিছু রেগুলেট করা হয়, সেটা হচ্ছে ক্রাইম রিলেটেড, তাকে বলা হচ্ছে ক্রিমিনাল ল। যেমন হচ্ছে আমি একজনকে একজন মার্ডার করে ফেললো, অ্যাসাল্ট করলো, চিট করলো, হ্যাঁ, চুরি ডাকাতি, হ্যাঁ, ফোন থেরাপি, এগুলো হচ্ছে আপনি ক্রিমিনাল লতে করবে। ইনসাল্ট করা, অ্যাসাল্ট করা, হ্যাঁ, টিচিং, আমরা এগুলো যেগুলো বলি সেগুলো হচ্ছে ক্রিমিনাল ল। এখন ক্রিমিনাল ল এর ক্ষেত্রে যেটা হয়, ক্রিমিনাল ল এর ক্ষেত্রে আপনার তাকে যদি কনভিক্টেড হয় তখনই তাকে আপনার দোষী সাব্যস্ত করা হয় এবং সেটার জন্য ক্রিমিনাল ল এর জন্য তাকে যে আমাদের দেশের যে আপনার জেলের যে গাইডলাইন, হ্যাঁ, বা তার যে জরিমানার যে গাইডলাইন সেই অনুযায়ী তাকে জেল জরিমানা করা হয়, জেল এবং জরিমানা করা হয়। ঠিক আছে, দুটোই করা হয়, জেলও দেওয়া হয় আবার জরিমানা দেওয়া হয়, বা শুধু জেলও দেওয়া হয় শুধু জরিমানা দেওয়া হয়। এই হচ্ছে ক্রিমিনাল ল। একজন বলেন ক্রিমিনাল ল কি?
বলেন, একদিন শেয়ার করলে সবাই শুনতে পাচ্ছে, সবার উপকৃত হয়, আপনার নিজের তো ক্লিয়ার হবে। One of two board A categories of law deals with the act of international harm to individual but which in a large sense are offense against us all. It is a crime to break into a home because the act not only violates the আরেকজন বলেন, থ্যাংক ইউ। privacy and safety. একটু বলেন। আমরা সিভিল ল বলতে কি বুঝি? আমরা এতক্ষণ ক্রিমিনাল ল বললাম, সিভিল ল হচ্ছে আপনার যখন মডার্ন যুগ আসলো, ব্যবসা বাণিজ্য প্রসার হলো, তখন আসলে সিভিল লটা ক্রিয়েট হলো। সিভিল লটা হচ্ছে আপনার রাইটস এবং ডিউটিস গুলা কি হবে, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি স্যার, শোনা যাচ্ছে। ডিস্টার্ব করতেছে মনে হয় নেটওয়ার্ক। আপনার সিভিল ল হচ্ছে, সিভিল ল সেটস আউট দ্য রাইটস এন্ড ডিউটিস অফ সিটিজেন্স আর বিটুইন দেমসেলফ। একজন ইন্ডিভিজুয়াল এবং অর্গানাইজেশনের ভিতরে যে তার রাইটস এবং ডিউটি, সেটা হচ্ছে সিভিল ল। এই রাইটস এবং ডিউটিতে আপনার কোনো ব্রিচ হলে সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে যেটা হয়, আপনার কিছু বেনিফিট দেওয়া হয়, ফাইন্যান্সিয়াল বেনিফিট দেওয়া হয়। এখানে আসলে জেল এর কোনো সিস্টেমও নাই। সিভিল ল ক্ষেত্রে আপনার কম্পেনসেশন দেওয়া হয় যদি সে, যার বিরুদ্ধে আপনার যে খারাপ ভুল করলো বা যে কাজটা ভঙ্গ, আপনার আইনটা ভঙ্গ করলো, সিভিল ভঙ্গ করলো, সে যদি প্রমাণিত হয়, সে হি উইল বি কম্পেনসেশন। হ্যাঁ, সে এখানে কম্পেনসেটেড করবে। নেগলিজেন্স রেজাল্ট ইনজুরি, যেমন আপনি কাজ করতে গিয়ে একজন, যেমন লেবার লতে যেগুলা বলা আছে, সেক্ষেত্রে কেউ একজন মারা গেল, অ্যাক্সিডেন্ট হলো, অথবা কেউ ওই আপনার হেলথ হাইজিনের কারণে সে এখানে হলো, বিভিন্ন রোগ জীবাণুতে সে আক্রান্ত হলো। এই যে জিনিসগুলো আছে, এগুলো সিভিল লর মাধ্যমে সেটেল করা হয়। সিভিল ল সেটেল ডিসপিউট বিটুইন ইন্ডিভিজুয়াল এন্ড অর্গানাইজেশন। তাহলে আমরা যদি সিভিল ল এবং ক্রিমিনাল ল এর ক্ষেত্রে মূল পার্থক্যগুলো দেখি, তাহলে আমরা কি পাবো? সিভিল ল হচ্ছে, ক্রিমিনাল ল ক্ষেত্রে, ক্রিমিনাল ল হচ্ছে ক্রাইম রিলেটেড, ক্রাইম রিলেটেড। ইট উইল বি স্টেট, ইন্ডিভিজুয়াল, সোসাইটি, হ্যাঁ, সোসাইটি, ইন্ডিভিজুয়াল এন্ড পাবলিক। ইভেন ক্ষেত্রে যেটা ক্রাইম করা হয়, সেই ক্রাইমের জন্য ক্রিমিনাল ল ক্রিয়েট হলো। আর এই ক্রিমিনাল লর এগেইনস্টে যখন তার কোনো পানিশমেন্ট হয়, যে যদি সে ইনোসেন্ট, সে যখন গিলটি প্রমাণিত হবে, তখন তাকে কি করা হবে? তাকে সেন্টেন্সিং অ্যাজ ওয়েল এজ উইল বি পেনাল্টি, তাকে পেনাল্টি দেওয়া হতে পারে, তাকে জরিমানা করা হতে পারে। কিন্তু সিভিল লর ক্ষেত্রে জরিমানা সিস্টেম আছে, কিন্তু পেনাল্টি আপনার জেলের সিস্টেম নাই। এখানে সিভিল ল হচ্ছে ইন্ডিভিজুয়ালি সিটিজেন এবং তার যে অর্গানাইজেশন টু ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে সিভিল লটা নর্মালি প্রযোজ্য হয়। সিভিল লতে কি রাইটস, ডিউটি, তারপর ইন্ডিভিজুয়ালি কি রাইটস আছে এবং সে ডিউটি কি, সেইগুলোর পার্থক্য সিভিলের মাধ্যমে ক্রিয়েট হয়। এই ছিল মোটামুটি সিভিল ল। আপনাদের ক্ষেত্রে পরীক্ষা আসতে পারে ডিফারেন্স বিটুইন সিভিল ল এন্ড ক্রিমিনাল ল। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি মাত্র জয়েন করেছি স্যার। স্যার আমি আগেরটা স্যার বুঝি নাই স্যার, ক্রিমিনাল লটা স্যার বুঝি নাই স্যার। সিভিল ল, ক্রিমিনাল ল, ক্রাইম রিলেটেড যে ল সেগুলো হচ্ছে ক্রিমিনাল ল। ক্রিমিনাল লর জন্য আপনার পানিশমেন্ট হচ্ছে তাকে জেল দেওয়া হয়, অ্যাজ ওয়েল এজ তাকে কি করা হয়? কম্পেনসেশন পেড করতে হয়, অ্যাজ ওয়েল এজ তাকে জরিমানা করা হয়। কিন্তু ক্রিমিনাল ল, সিভিল লর ক্ষেত্রে আপনি শুধুমাত্র ইন্ডিভিজুয়াল এবং অর্গানাইজেশনের রাইটস এর ডিউটিস গুলা সিভিল লতে ঠিক করা হয়। সেখানে সিভিল লতে যেটা করা হয় সেটা হচ্ছে আপনার শুধুমাত্র জরিমানা করার সিস্টেম আছে, এখানে কি নাই, জেল হবে না। যদি সে প্রমাণিত করতে পারে, তাহলে যে যার বিরুদ্ধে আপনি করলেন, ক্লেম দাঁড় করালেন, সে তার পকেট থেকে কিছু টাকা পয়সা বের হবে। এটা হচ্ছে সিভিল।
স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার চাকরিজীবীদের ক্ষেত্রে যে বিভাগীয় মামলাটা হয় স্যার, এটা কি সিভিল ল এর মধ্যে পড়ে স্যার? সিভিল লয়ের মধ্যে পড়ে, অ্যাজ ওয়েল এজ আপনার যদি সেটা ক্রাইম রিলেটেড হলে ক্রিমিনাল লতে পড়বে। আপনি চাকরিজীবী যদি সে যদি কোনো চুরি করলো অর্গানাইজেশন থেকে, সেটা রিলেটেড হলে সেটা ক্রিমিনাল লতে পড়বে। একটা জিনিস একটা অপরাধ দুই জায়গায় পড়তে পারে, সিভিল লতে পড়তে পারে, ক্রিমিনাল লতে পড়তে পারে। আপনি যেইভাবে যেটা দিয়ে মামলা করা হবে, যেটার মাধ্যমে সে টুইট করা হবে, দিস উইল বি ক্রিয়েটেড। যেমন আপনি এটা নেচার অফ দা টুইট, আপনার এই যে বিভাগীয় মামলা সেটা আপনি কিসের জন্য করলেন সেটার উপর ডিপেন্ড করে। ক্রিমিনাল করতে পারে, ইয়েতে সিভিলে করতে পারে। থ্যাংক ইউ স্যার। সোর্সেস অফ ইংলিশ ল। ইংলিশ ল এর সোর্স গুলা কি? ইন আওয়ার কান্ট্রি ফলো ইংলিশ ল। আমাদের দেশে সাধারণত ইংলিশ লটাই ফলো করা হয়। আমাদের দেশের ইংলিশ লটা ফলো করা হয়, সেই জন্য আমাদের ইংলিশ ল এর সোর্স গুলা কি? ইংলিশ ল এর সোর্স হচ্ছে সোর্স অফ ইংলিশ ল আর কাস্টম, কমন, কেস ল। ঠিক আছে, প্রথম যে সোর্স, সোর্স মানে আপনার যদি আইন প্রয়োগ করা হয়, সেই আইনের প্রথম উৎসটা হচ্ছে কাস্টম, কমন, কেস ল, ইকুইটি, স্ট্যাটিউটরি লেজিসলেশন, ইউরোপিয়ান ল এন্ড আদার সোর্স। তাহলে আমাদের দেশে যেগুলো ইউজ হয় সেই ইংলিশ ল এর সোর্সগুলো হচ্ছে কাস্টম, কমন ও কেস ল, ইকুইটি, স্ট্যাটিউটরি লেজিসলেশন, ইউরোপিয়ান ল। ইংল্যান্ড যেহেতু ইউরোপীয় ইউনিয়নের একটা সদস্য ছিল, এখন কিন্তু এর মাধ্যমে বেরিয়ে গেছে, তারপরেও তার যে ইউরোপিয়ান ল এর বিশাল একটা ইম্প্যাক্ট আমার দেশে আছে। হ্যাঁ, কারণ এই যে ইংলিশ ল আছে সেখানে ইউরোপিয়ান ল এর ফ্যাক্টর আছে এন্ড আদার সোর্স, অন্যান্য যে উৎসগুলো আছে। তাহলে আমরা একজন বলেন তাহলে সোর্স অফ ইংলিশ ল কি, এটা একজন বলেন সোর্স অফ ইংলিশ ল নামগুলো অন্তত বলেন। সোর্স অফ ইংলিশ ল, ইংলিশ ল সোর্স গুলো কি কি? Custom, common and case law, equity, European law, other sources, লেজিসলেশন আছে, And legislation, হ্যাঁ, statute. বোঝা যাচ্ছে না। আরেকজন বলেন। Custom, common and case law, equity, state legislation, European law and other sources. পাঁচটা সোর্সে আমরা এখানে বলবো, আলোচনা করবো। স্যার আগের যে বলছিলাম হোয়াট ইজ ল এন্ড সিভিল ল এন্ড ক্রিমিনাল ল যে পার্থক্যটা বলছেন, ওখান থেকে কি স্যার শুধু একটাই কোশ্চেন? হ্যাঁ, একটাই তো আসলে না। তারপর আমি শর্ট রাখতে পারি যে ক্রিমিনাল ল, সিভিল ল, বিমান যদি ক্রিমিনাল ল, সিভিল ল। স্যার এখানে স্যার সিভিল এবং ক্রিমিনাল ল যদি স্যার ডিফারেন্সটা পরীক্ষা আসে, হ্যাঁ, সেক্ষেত্রে কি স্যার বক্স আকারে দিব নাকি প্যারা আকারে দিব? এগুলা আছে, এইসব কোশ্চেন আনসার আমি কয়েকবার করছি। ঠিক আছে, আপনারা ডিপেন্ডস আপন ইউর মার্কস এন্ড ইউর টাইম। আচ্ছা, টাইম যার উপর ডিপেন্ড করে আপনি যেভাবে তাড়াতাড়ি করতে পারেন। আপনি এখন যদি এইভাবে প্যারা আকারে, সময় খুব কম, 2 মিনিটে লিখবেন, তখন কি করবেন? প্যারা আকারে দিলে তো আপনি তাড়াতাড়ি লিখতে পারবেন। হ্যাঁ, জি স্যার। কিন্তু আপনি যদি বক্স আকারে লিখতে যান, সুন্দর করে লেখেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার 10 মিনিট সময় লাগবে। আপনার অ্যাভেলেবল টাইম থাকে, আপনি লিখতে পারবেন সুন্দর করে, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। আর এখানে স্যার সোর্সেস অফ ল স্যার যেটা বলা হয়েছে কাস্টম, কমন, কেস ল, এখানে স্যার কাস্টম তো স্যার একটা দেশের রীতিনীতি বা হ্যাঁ। সংস্কৃতি। হ্যাঁ, স্যার কমনটা কি স্যার? কমনের স্যার বাংলা হচ্ছে কাস্টম সাধারণ। রীতিনীতি বলতে এখানে ওই কাস্টম রীতিনীতি না, ওই রীতিনীতি এখানে না। কাস্টম মানে রীতিনীতি বলতে বোঝাচ্ছে এখানে যেটা আমাদের দেশে আগে বসছে, আইনে যেটা বসছে, কাস্টম। ঠিক আছে, আচ্ছা, তারপর ঠিক এটাকে আবার কমন হিসাবে ইউজ করা যায়। কমন মানে এটা আগেই এরকম বসছে, তাহলে কাস্টম যে কথা, কমন একই কথা। কেস ল যেটা আগে এটা বসছে, কেস স্টাডি, তাহলে আগে এরকম এই মামলার জন্য এই রায় হয়েছিল, এটা হচ্ছে কেস ল। ঠিক আছে, কেস, Okay, কমন, কাস্টম সেম মিনিং এবং সেম ডেফিনিশন এখানে বোঝানো হয়েছে। ওকে স্যার। আর বি হচ্ছে স্যার ইকুইটি। ইকুইটি হচ্ছে স্যার সাম্যতা। হ্যাঁ, আচ্ছা স্যার, সাম্যতা স্যার ল হিসেবে কিভাবে কাজ করে স্যার? সাম্যতা হচ্ছে যেমন আপনি
হচ্ছে কেস ল। আপনি কেস লর মাধ্যমে আপনি করছেন, কেস লর মাধ্যমে যখন করলেন, এগুলো আমরা পরবর্তী আলোচনা করতেছি। কেস অনুযায়ী আপনি এখন আগে এরকম করছে সেটাই আপনি এখন রায় দিতেছেন। ইকুইটিতে বলতেছে না, এখন ইকুইটি মাধ্যমে ইকুইটি মানে এইটা কোন প্রেক্ষাপটে তখন করছিল আর এখন কোন প্রেক্ষাপটে করছে সেটা অ্যানালাইসিস করে সেই অনুযায়ী রায় দিতে হবে, সেটাকে বলা হচ্ছে equity। ঠিক আছে, ইকুইটি বলতে এখানে আপনার সাম্যতা না, ইকুইটি বলতে হচ্ছে এখানে অবস্থার প্রেক্ষাপটে অ্যানালাইসিস করে সেটা দিতে হবে, রায় দিতে হবে, এটা হচ্ছে ইকুইটি। স্যার তাহলে তো ইকুইটির সাথে ব্রেনস্টর্মিংটা রিলেটেড। হ্যাঁ, ব্রেনস্টর্মিং বলি, যেটা বলি। ঠিক আছে, তো এরকম ডেফিনিশন এক এক জায়গায় এক একটা। এক ইকুইটি যেমন আছে আপনি হচ্ছে শেয়ার হোল্ডারদের মায়ের যে অংশ সেটা ইকুইটি, তাহলে এখানে সেটা না, এক এক জায়গায় এক একটা আমরা। ঠিক আছে, একটার কয়েকটা ডেফিনিশন আছে। তাহলে ইকুইটি হচ্ছে কি, আমরা এগুলো আলোচনা করতেছি, এগুলো আলোচনা। তাহলে আমরা জানলাম যে ইংলিশ করে পাশ্চাত্য কাস্টম, কমন, কেস ল, ইকুইটি, প্রেসক্রিপশন, লেজিসলেশন, ইউরোপিয়ান ল, আদার্স। দেন হলো তাহলে আমরা কাস্টম অর কমন অর কেস ল বলতে পারি। কাস্টম ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ ল হিস্ট্রিতে। ঐতিহাসিকভাবে এই আইন এই সোর্সগুলো ক্রিয়েট হচ্ছে আমার, বাট ইজ অফ লেস প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স টুডে। বর্তমানে আসলে আগে ঐতিহাসিকভাবে কি করতো, আগে যে ঘটনা ঘটছে সে অনুযায়ী রায় দিত, কিন্তু বর্তমানে এখন এটার প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স কমে গেছে। কমন ল টুডে ইজ মেড আপ অফ 5 কেসেস। কমন ল হচ্ছে আগে যে ঘটনাগুলো ঘটছে, লিগ্যাল প্রেসিডেন্ট। লিগ্যাল প্রেসিডেন্ট কি, সেগুলো আমরা প্রেসিডেন্ট বলতে কি বুঝি সেগুলো আমরা পরবর্তী জানবো। প্রেসিডেন্ট মানে হচ্ছে উচ্চ আদালতে একটা রায় হলো, সেই রায়টা আপনি নিম্ন আদালতে, উচ্চ আদালতে এরকম ঘটনা ঘটছিল সেটা উল্লেখ করে নিম্ন আদালতে একটা রায় দিতে পারে, এই বলছে লিগ্যাল প্রেসিডেন্ট। তাহলে 5 কেস সেম আদালতে যখন হয়, সেম বা ইয়েতে থাকে, তাহলে 5 কেসে এখানে আসবে, লিগ্যাল প্রেসিডেন্ট হতে পারে। এর উপর ভিত্তি করে কমন ল তৈরি হয়ে থাকে, which are recorded in law report. It is still of considerable importance and develops from case to case in order to reflect the changing times. In order to ensure certainty, the legal principles which are pronounced by the higher courts are binding on the lower courts under the doctrine of judicial precedent. আমরা এখানে একটা ট্রান্স করবো, doctrine of judicial precedent. What do you mean doctrine of? What do you mean by doctrine of judicial precedent? জুডিশিয়াল প্রেসিডেন্ট কি, জুডিশিয়াল প্রেসিডেন্ট মাধ্যমে আসলে কেস ল, কাস্টম ল এবং কমন ল গুলা এস্টাবলিশ হয়ে থাকে। জুডিশিয়াল প্রেসিডেন্ট হচ্ছে হায়ার কোর্ট যেটা রায় দিচ্ছেন, সেই রায়টা আপনার লোয়ার কোর্ট সেভাবে মাইনে নিতে বাধ্য থাকে। হাই কোর্টের রায়টা লোয়ার কোর্ট ইজিলি সেটা কি করতে পারে, রায় হিসাবে দিতে পারে। এটা হচ্ছে আপনার ডক্ট্রিন অফ জুডিশিয়াল প্রেসিডেন্ট। আমরা পরে তারা পড়বো ডক্ট্রিন অফ জুডিশিয়াল প্রেসিডেন্ট কি। ইকুইটি দেখেন, ইকুইটি ওয়াজ ডেভেলপড বাই দ্য কোর্ট অফ চ্যান্সারি। আপনার ইংল্যান্ডের, হ্যাঁ, ইংল্যান্ডের যে রাজা এবং রানী তার দেখলো যে কমন এবং কাস্টমস ল যে গ্যাপ গুলো আছে, যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলা ফিল আপ করার জন্য একটা কোর্ট অফ চ্যান্সারি গঠন করা হয়। ইকুইটি ওয়াজ ডেভেলপড বাই দ্য কোর্ট অফ চ্যান্সারি ডিলিং গ্যাপস ইন দ্য কমন ল। কমন ল এর ক্ষেত্রে যে আপনার গ্যাপ ছিল, যে মানে যেটা কমন ল এর মাধ্যমে আপনার কমপ্লিট করতে পারে না, সেই গ্যাপটা ফিল আপ করার জন্য কোর্ট অফ চ্যান্সারি ডেভেলপ করা হয়। ফর এক্সাম্পল, বাই দ্য ডেভেলপমেন্ট অফ নন মানিটারি রেমিডি। যেমন হচ্ছে কাস্টম বা ইকুইটি, কমন ল, এগুলো হচ্ছে মানিটারি যে রিলেটেড, সেগুলা ক্ষেত্রে আসলে আপনার কমন কাস্টম কেস লটা ব্যবহার করা যায়। আমি একটু একটু For example, by the development of non-monetary remedies, such as injunction and order of specific performance. ঠিক আছে, তাহলে ইকুইটিটা আসলো থেকে, ইকুইটিটা হচ্ছে কোর্ট অফ চ্যান্সারির মাধ্যমে ডেভেলপ হলো। কেন? কমন লর যে গ্যাপ সেগুলা ফিল আপ করার জন্য। যেমন কমন লতে হচ্ছে নন মানিটারি যে রেমেডি সেগুলা কমন লর মাধ্যমে দিতে পারে না,
যেমন স্বাধীন ইনজাংশন, কোনো একটা রায়ের উপর, কোনো একটা মামলার উপর ইনজাংশন যদি জারি করা হয়, সেটা ইনজাংশন জারি করতে কমন ল কেস লতে হয় না, সেটা ইকুইটি লয়ের মাধ্যমে করতে হয়। অ্যান্ড অর্ডার অফ স্পেসিফিক পারফরমেন্স, আপনার আলাদা আলাদা এক একটা পারফরমেন্স জন্য এক এক রকম অর্ডার, সেটা এই আসলে ইকুইটির মাধ্যমে করা হয়। অ্যান্ড ইনজাংশন ইজ prohibitory whereas a specific performance order imposes an obligation to act. Both of those types of equitable remedy are used in the area of contract law and can assist to ensure that requirements under the contract are satisfied. Equitable remedies are discretionary and in the event of a conflict between equity and common law, equity prevails. Equity has also been responsible for the development of the law of trust. তাহলে আমরা এখন থেকে যেটা পাইলাম যে ইকুইটিটা কেন তৈরি হচ্ছে, ইকুইটি লটা তৈরি হচ্ছে কোড অফ চেঞ্জারির মাধ্যমে। ইংল্যান্ডের কোড অফ চেঞ্জারির মাধ্যমে এটা ইকুইটিটা ডেভেলপ করা হলো, এবং সেটা কি করলো, সেটা হচ্ছে কমন লয়ের যে গ্যাপ, সেই গ্যাপটা ফিল আপ করলো। যেমন কমন লয়ের মাধ্যমে নন মানিটারি যে রিমিডি সেইগুলা দিতে পারে না। হ্যাঁ, যে নন মানিটারি রেমিডি কি আছে, ইনজাংশন অর অর্ডার অফ স্পেসিফিক পারফরমেন্স। তাহলে স্পেসিফিক পারফরমেন্স ইনজাংশন এগুলো জারি করতে হলে এগুলো ইকুইটির মাধ্যমে করতে হয়। তাহলে ইনজাংশন কি, এটা ইনজাংশন হচ্ছে প্রহিবিটেড হয় যে স্পেসিফিক পারফরমেন্স। দেখবেন যে দুটো মামলা যখন হয়, আপনার কোর্ট আপনাকে বলছে এখানে কেউই আপনার এখানে কাজ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এটা আপনার ডিসিশন না আসে, এটা হচ্ছে ইনজাংশন। Injunction is prohibitory wherever specific performance order imposes an obligation to act. Both of those types of equitable remedy are used in the area of the contract law and can assist to ensure that requirements under the contract are satisfied. Equitable remedies are discretionary and in the event of a conflict between equity and common law. যদি ইকুইটি এবং কমন লয়ের মাধ্যমে কোনো কনফ্লিক্ট ক্রিয়েট হয়, তাহলে ইকুইটি উইল বি গ্রান্টেড। Equity has also been responsible for the development of law of trust. Equity আপনার যে ডেভেলপমেন্ট ল অফ ট্রাস্ট বলতে একটা ওয়ার্ড আছে, সেইটা ল অফ ট্রাস্টের উন্নয়নের জন্য, ডেভেলপমেন্টের জন্য ইকুইটিটা কি রেসপন্সিবল। তাহলে আপনার ট্রাস্ট কখন বাড়বে, তখন বাড়বে যখন আপনি আপনার জন্য আলাদা ইন্ডিভিজুয়াল কেসের জন্য পারফরমেন্স স্পেসিফিক কোনো অর্ডার আসবে, এইরকম যদি হয় তাহলে আপনি লয়ের প্রতি আপনি থাকতে পারবেন। তাহলে ইকুইটি হ্যাজ অলসো বিন রেসপন্সিবল ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ল অফ ট্রাস্ট। তাহলে আমরা এখানে ইকুইটি যেটা বলছে একজন যেটা বলছেন যে এটা হচ্ছে কি সাম্যবাদী। আসলে অনেক ক্ষেত্রে এটাকে কিন্তু ওইভাবেই ব্যাখ্যা করতে পারেন যে আপনার সবার মধ্যে সমান যেমন আপনার সুযোগ সেটাই ইকুইটি হিসেবে সাম্য হিসেবে আপনি ট্রিট করতে পারেন। কিন্তু আসলে এই টার্মসটা আসছে যে কোর্ট অফ চেঞ্জারির মাধ্যমে। Then specific legislation বলতে আমরা কি বুঝি? Legislation is the formal enactment of rules by a body having the constitutional right and power to do so. Each legislation takes the form of acts of parliament, also known as statutes. হ্যাঁ, আপনার দেশের যে পার্লামেন্টের অথবা আপনার যে কনস্টিটিউশনাল, আমাদের যে কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশনাল রাইট এন্ড পাওয়ার কি আছে তাও আপনার তাদের ইংলিশ ইংল্যান্ডের কনস্টিটিউশনাল গুলো তাদের সোর্স, কিন্তু আমাদের দেশের লেজিসলেশন গুলো আমাদের দেশের ইউজ করছে। ঠিক আছে, তাহলে স্পেসিফিক এবং লেজিসলেশন is the formal enactment of rules by a body having the constitutional right and power to do so. Each legislation takes the form of acts of parliament, also known as statutes. দেন বলা হচ্ছে ইউরোপিয়ান ল। যেহেতু ইউরোপিয়ান কমিউনিটিতে জয়েন করছে 1972 সালে, তারা ইউরোপিয়ান ইউনিয়ন হলো। হ্যাঁ, তখন এই আপনার ইউরোপিয়ান কমিউনিটি অ্যাক্ট 1972 ইউকে তারা বাধ্য, তারা এটা পালন করতে হবে। There are several sources of European Union law. ইউরোপিয়ান ইউনিয়ন ল এরও অনেকগুলো সোর্স আছে, যেমন দ্য ট্রিটি, তাদের মধ্যে পারস্পরিক যে চুক্তি, সেই চুক্তিটা তাদের একটা সোর্স। তাদের যে বিভিন্ন রেগুলেশন তারা ক্রিয়েট করছে, সেই রেগুলেশন গুলো ডেভেলপ করলো, সেই রেগুলেশন গুলো তাদের কিছু। তাদের এইরকম ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে তাদের যারা পরস্পর একটা ডিরেক্টিভস,
বিভিন্ন ডিরেক্টিভ দেওয়া হয়, বিভিন্ন আপনার স্টেটমেন্ট দেওয়া হয়, সেই ডিরেক্টিভ গুলো তাদের একটা সোর্স, বিভিন্ন ডিসিশন গুলো তাদের সোর্স, রিকমেন্ডেশন, ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস, ইউরোপিয়ান পার্লামেন্ট, এইগুলো হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের। আবার বিভিন্ন সাব পার্ট, ইউরোপিয়ান ইউনিয়নের অনেকগুলো সোর্স আছে, সেটা হচ্ছে দ্য ট্রিটি, রেগুলেশন, ডিরেক্টিভ, ডিসিশন, রিকমেন্ডেশন, ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস, ইউরোপিয়ান পার্লামেন্ট। এটা এখন আমাদের জন্য খুব বেশি মানে মানে জরুরি কম, কারণ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে গেছে, সেক্ষেত্রে এটা অনেক কিছু হয় না। আদার সোর্সেস, অন্যান্য সোর্সের মধ্যে কি কি আছে? ইট মে বি that there is no English precedent to apply to case being decided by the court. In that event, the barristers assume the case may seek to rely on a precedent decided by a court or in another common law jurisdiction. অন্যান্য সোর্সগুলো কি? অন্যান্য দেশে যেমন অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর, অন্যান্য কমনওয়েলথ কান্ট্রি, সেখানে বিভিন্ন ঘটনা ঘটলো, সেটাও কি করতে পারবে রেজিস্টার নেওয়া আপনার ইনসাইডেন্স হিসাবে, সেগুলোকে একটা আপনার আর্গুর মাধ্যমে আইনে যার মাধ্যমে ডিসিশন আসতে পারে। Such an event is rare, however, যেহেতু ইংলিশ লতে তার খুব কম ইফেক্ট আছে, তারা অন্যান্য কান্ট্রি খুব বেশি গুরুত্ব দেয় না, then lawyers will resort to other sources of law only in the absence of above sources. ঠিক আছে, অন্য উপরে যে সোর্স গুলা আছে, যে উপরে যে চারটা সোর্স, সেগুলো যদি না থাকে, সেক্ষেত্রে আদার সোর্স গুলা ইউজ করা হবে। তাহলে আমরা সোর্স অফ ইংলিশ ল গুলো আমরা কি করছি? তাহলে ইংলিশ ল এর সোর্স গুলা কি কি একজন একজন বলেন? কাস্টমস আর কমন কেস ল বলতে আমরা কি বুঝছি? কাস্টম কমন কেস ল বলতে কি বুঝি? সোর্স অফ ল হিস্টোরিক্যালি, হিস্টোরিক্যালি, হ্যাঁ। এরপর doctrine of judicial precedent depend on high court. as per High court আর as per doctrine of judicial precedent, জি জি our court is binding to follow the লোয়ার কোর্ট, order of high court. High court এর অর্ডার জি জি lower court মানতে বাধ্য। doctrine of judicial precedent, এর মাধ্যমে কেস ল গুলা হয়ে থাকে, কমন ল গুলা হয়ে থাকে, কাস্টম গুলা ডিসিশন আসতে পারে। থ্যাংক ইউ। আরেকজন বলেন। কমন হচ্ছে লিগাল প্রেসিডেন্ট বা পাস্ট কেসেস, যেটা এখন অ্যাকচুয়ালি ইম্পর্টেন্স হারিয়ে ফেলতেছে বিকজ অফ দ্য প্র্যাকটিক্যাল রিজন। তবে এখনো যে হায়ার কোর্টের লিগাল প্রিন্সিপাল গুলো আছে, যেগুলো লোয়ার কোর্টের বাইন্ডিং। আমরা কাস্টমস কমন কেস ল বলতে কি আমরা মোটামুটি জানলাম, তারপর আপনারা পরে দেখবেন। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন বলেন স্যার, এই যে আমরা তো একটা জিনিস জানতে পারলাম যে কাস্টম ল এবং ইকুইটির মধ্যে প্রেফার হচ্ছে আগে ইকুইটি, আর যদি লেজিসলেশনের সাথে বাকি দুইটার যদি কনফ্লিক্ট হয়, সেক্ষেত্রে কোনটা প্রিভেল করবে? লেজিসলেশন যখন আসবে, লেজিসলেশন উইল বি প্রেফারেবল, বাট ইকুইটি এবং কাস্টমস হচ্ছে যেটা, সেটা তো আপনার আলাদা সোর্স, কিন্তু লেজিসলেশন তো আপনার দেশের জিনিস। হ্যাঁ, লেজিসলেশন না এবং স্টেট যখন আসবে, তখন অবশ্যই স্টেট লেজিসলেশন উইল বি প্রেফারেবল। প্রেসিডেন্সটা তাহলে প্রথমে লেজিসলেশন বা স্ট্যাটিউট হবে, তারপর ইকুইটি, তারপর কাস্টমস, ব্যাপারটা এরকম স্যার? রাইট রাইট, হ্যাঁ। থ্যাংক ইউ। আরেকজন বলেন, ইকুইটি বলতে আমরা কি বুঝি? হ্যাঁ,
ইকুইটি বলেন ইকুইটি বলতে আমরা কি বুঝছি? স্যার ইকুইটি লটা হচ্ছে ডেভেলপড বাই কোর্ট অফ সেন্সারি, যেটা কমন ল এর গ্যাপটা ফিল করে। আর এটা ইকুইটি লটা মানে বর্তমান অবস্থা বা প্রেক্ষাপট অনুযায়ী এটা রায়টা দেয়। Right. এখানে প্রেক্ষাপট অনুযায়ী রাইট, আর মেইনলি যেখানে আসছে সেটা হচ্ছে ইকুইটিটা ইউজ করা হয় নন মানিটারি রেমিডি। নন মানিটারি রেমিডির ক্ষেত্রে ইকুইটিটা বেশি প্রেফার করতে হবে। হ্যাঁ, নন মানিটারি রেমিডি কি? ইনজাংশনস, অর্ডার অফ স্পেসিফিক পারফরম্যান্স। যখন ইকুইটি এবং কমন ল বা রাষ্ট্রীয় ল এর ক্ষেত্রে যে দ্বন্দ্ব ক্রিয়েট হয় সেক্ষেত্রে ইকুইটি উইল বি প্রেফারেবল। এগুলো আরেকটা জিনিস বলতে পারে, ইকুইটি ওয়াজ ডেভেলপড বাই দ্য কোর্ট অফ চ্যান্সারি। কথাটা এই পাঁচটা ইউজ করেন, কোর্ট অফ চ্যান্সারি। এটা আসছে কোর্ট অফ চ্যান্সারি, তারা এটা ডেভেলপ করে। ইকুইটি বলতে আমরা কি বুঝি? থ্যাংক ইউ। এখানে একজন বলেন ইকুইটি বলতে আমরা কি বুঝছি? স্যার আমি বলবো, হ্যাঁ বলেন। স্যার ইকুইটি হচ্ছে নন মনিটারি কেসেস লাইক ইনজাংশন, যেগুলো কাস্টম বা কমন ল দিয়ে সলভ করা যায় না। সেগুলো সলভ করার জন্য ইংল্যান্ডের কোর্ট অফ সানসারি হচ্ছে প্রথম এই প্রসেসটা ডেভেলপ করছিল, আর এটার নামই হচ্ছে ইকুইটি। তাহলে আমরা নেক্সট আমরা পাইলাম হচ্ছে ইকুইটি গেল, তারপর স্ট্যাটিউটরি লেজিসলেশন বলতে আমরা কি বুঝি? স্ট্যাটিউটরি লেজিসলেশন বলতে আমরা কি বুঝি? এখানে স্ট্যাটিউট বা লেজিসলেশন বলতে সাধারণত যে কোনো একটা কান্ট্রির কনস্টিটিউশনাল রাইট এন্ড পাওয়ার কে বোঝানো হচ্ছে। এটা প্রত্যেকটা কান্ট্রির আলাদা আলাদা ধরনের কনস্টিটিউশন থাকে, যেটার হচ্ছে আলাদা আলাদা রাইট এন্ড পাওয়ার থাকে। নরমালি এটা হচ্ছে পার্লামেন্টের যে অ্যাক্ট গুলা সেগুলোকে নরমালি রেজিসলেশন বলা হয়। পার্লামেন্ট অথবা আপনার যে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি হয় সেগুলোকে স্ট্যাটিউটরি লেজিসলেশন জানা হয়। অথবা আপনার যে ফর্মাল কিছু বডি আছে, ইন্ডিভিজুয়াল বডি, তাদের বডিদের যে পরিমাণ যে রুলস রেগুলেশন আছে সেগুলো আপনার স্ট্যাটিউটরি লেজিসলেশন হিসেবে ক্রিয়েট করা হয়। অন্য একজন বলবেন স্ট্যাটিউটরি লেজিসলেশন বলতে কি বুঝি? হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। স্যার লেজিসলেশন অ্যাক্ট বা আইন, এটা একটা দেশের পার্লামেন্ট কর্তৃক যে অ্যাক্ট বা আইন ক্রিয়েট করা হয় বা ইয়ে করা হয় সেটাই হলো legislation। Thank you. The individually country constitutional rights and power. Thank you. নেক্সট আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে ইউরোপিয়ান ল। ইউরোপিয়ান ল বলতে আমরা কি বলি? ইউরোপিয়ান ল। ইউরোপিয়ান ইউনিয়ন কমিউনিটিতে নিজস্ব যে অ্যাক্ট গুলা থাকে। ঠিক আছে, ইউরোপিয়ান কমিউনিটির যে অ্যাক্ট আছে 1972 সালে যে অ্যাক্ট,
সেটা কমপ্লাই করতে হয় ইউকে এবং অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিগুলো। সেই ইউরোপিয়ান এইগুলো আমাদের দেশে ইউরোপিয়ান ইউনিয়ন যদি ইউকে যদি আমরা বলি, ইংল্যান্ড লয়ের সোর্স যদি আমরা না বলি, অন্য ক্ষেত্রে যদি আমরা বলি সোর্স অফ ল, সেক্ষেত্রে আমরা যদি ইউরোপীয় কমিউনিটির সাথে আমরা বিজনেস ইনভলভ আছি, সেক্ষেত্রে তাদের ল আমরা কি করতে হয়, অ্যাপ্লাই করা হয়। আমার দেশে এখন যদিও ইউকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইউকে বের হয়ে আছেন, তবুও আমাদের এগুলা অ্যাপ্লাই হয়। স্যার ইউরোপিয়ান যে লটা আছে সেটা কি স্যার যদি আমি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কোনো বিজনেস বা কোনো কিছু করা হয় ওই জন্য এগুলো মেনটেন করা হয়, নাকি স্যার ওই আমাদের জন্য দেশে? মেনটেন না, তাদের সাথে যেহেতু যোগাযোগ আছে, ঠিক আছে, আপনি যখন যেমন ওই কাস্টমস অথবা কমন অথবা কেস লয়ার যেটা আছে, সেইখানে আপনার ব্যারিস্টার যে কোনো দেশের জিনিসই সে নিয়ে আসতে পারে, যে কোনো দেশে আর্গুমেন্টে নিয়ে আসতে পারে যে ওই দেশে এরকম একটা ঘটনা ঘটছিল, সেই ঘটনার জন্য এইটা রায় করা হয়েছে। তাহলে আমাদের এই যে আমাদের যে কেস, সেই কেসে আমরা কেন এটা অ্যাপ্লাই করতে পারবো না? তাহলে আমাদের এখানে আমরা তার মানে স্যার ওইটা রেফারেন্স হিসেবে আনা যায়। রেফারেন্স হিসাবে, হ্যাঁ, অন্য কান্ট্রি কেস রেফারেন্স। হ্যাঁ, অমুক দেশে এই ঘটনার জন্য এই রায় হয়েছে, এই রায়টা আমাদের দেশে কেন হবে না, এরকম। এইরকম এখন যেমন হচ্ছে তাদের দেশে যে ইউরোপীয় ইউনিয়নের ভিতরে তাদের চুক্তি হলো, বিভিন্ন চুক্তির কিন্তু- কারণে এখন হ্যাঁ, স্যার এটা কনফ্লিক্ট হয় না স্যার? আমাদের দেশের যে আইন, প্রচলিত আইন, সেই আইনে তো সেই রায় সেই আইন তো থাকবে, সেই আইন তো আপনার ভাইলেট করতেছে না, ভাইলেট করে তো আর আপনার চুপ হবে না। যে আইনের ভিতরে রাখেই আপনার ওটাকে, যখন আমাদের সে আইনে যখন ক্লিয়ারলি দেওয়া থাকবে না, তখন তো আপনি অন্য চুপ থেকে নেবেন। স্যার দুই দেশের কালচার সবকিছু একটু ভিন্ন না? বিভিন্ন হোক, কিন্তু আমাদের যে রাইটটা যখন আমাদের সোর্সটা যখন এখানে হচ্ছে না, তখনই আপনি ডেভেলপ, বিশেষ করে এই যে যেমন হায়ার কোর্ট, লোয়ার কোর্টের ইয়ে করা হয়। আমরা যেহেতু ডেভেলপিং কান্ট্রি, আমাদের কাজ, আমরা ডেভেলপ কান্ট্রির কাছ থেকে আমরা ওই সোর্সটা ইউজ করতে পারি। তারা আমাদের চাইতে 50 বছর 20 বছর আগে অবস্থান থাকে, এবং তারা এটা করছে মানে আমাদের সোসাইটিকে, সিভিল সোসাইটি বলি, বিশেষ করে সিভিল লর ক্ষেত্রে, সেগুলো করার জন্য আমাদের তাদেরকে ফলো করতেই হবে। স্যার জি স্যার, আমাদের দেশে ওই একটা শাহজাহানপুরে যে ইয়েটা হলো স্যার, একটা শিশু বাচ্চা পাইপের নিচে পড়ে গেল, হ্যাঁ, ওইটার জন্য যে লয়ার ইয়ে করছিলেন, উনি ইংল্যান্ডের একটা রেফারেন্স নিয়ে আসছিলেন যে এইটা ওই দেশে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় সাধারণত, তাহলে গভর্নমেন্ট মানে ক্ষতিপূরণ দিতে বাধ্য। হ্যাঁ, এই ধরনের একটা রেফারেন্স দিয়ে পরে ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছে। এইরকম ভাবেই অন্য দেশে আদার সোর্স থেকে এগুলা অন্য দেশের এডুকেশন থেকে নেওয়া হয়। তাহলে এখানে যেমন হচ্ছে সোর্সগুলা কি কি ইউরোপিয়ান হচ্ছে, তাদের চুক্তি, রেগুলেশন, ডিরেক্টিভ, তাদের দেশের ইউরোপিয়ান ইউনিয়নের যে ডিসিশন গুলো হয়, রিভলিউশন, ইউরোপিয়ান কোড অফ জাস্টিস, ইউরোপিয়ান পার্লামেন্ট, হ্যাঁ, এই সবগুলো হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের লয়ের সোর্সগুলো। দেন আমরা আদার সোর্স বলতে আমরা কি বুঝছি, যখন উপরে যে 4টা সোর্স আমরা বলছি, সেই সোর্সগুলো যদি কোথাও কোনো অ্যাপ্লাই না হয়, হ্যাঁ, সেক্ষেত্রে এগুলো ছাড়া অন্যান্য যে সোর্সগুলো, সেগুলোকে বলা হচ্ছে আদার। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা আসলে বাংলাদেশের জন্য না, কোশ্চেনটা কিন্তু বলা হচ্ছে যে আপনার সোর্স অফ ইংলিশ সোর্সগুলো, আসলে এটা তো ইংল্যান্ডের জন্য। আমাদের দেশের যেগুলা, আমরা তো ইংল্যান্ডের রুলগুলো আমরা ফলো করি, এবং আমাদের ট্যাক্স গ্রুপ যেহেতু সীমার ট্যাক্স গ্রুপ, সেক্ষেত্রে এটা আমরা সরাসরি ওখান থেকে করতেছি। তাহলে আদার সোর্সগুলো কি কি? আদার সোর্স বলতে আমরা কি বুঝছি? আগে আমরা যেগুলো বলছি, ব্যারিস্টার আর্মি করে বিভিন্ন দেশের কমনওয়েলথে কোন দেশের প্রেসিডেন্ট, যেমন অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর, ওদের কোনো জুরিসডিক্যাল প্রেসিডেন্ট থাকলে যদি ইংলিশ কোনো লতে সেটার কোথাও এটা না পাওয়া যায়, তাহলে এটাকে রেফারেন্স হিসেবে নেওয়া যেতে পারে। পরে যে সোর্সগুলো, সেগুলো না থাকলে এই সোর্সে ইউজ করতে পারে, ব্যারিস্টার নিয়ে আসতে পারে। আদার সোর্স অফ ইংলিশ। থ্যাংক ইউ। এগুলো আমাদের 5টা সোর্স। 5টা সোর্সের পার্টগুলো একটু করে আপনার শিখতে হবে, বইয়ের থেকে আরো ডিসকাস করবেন। স্যার একটা কোশ্চেন ছিল যে, জি স্যার, এখানে আমি যে লেজিসলেশন বা স্ট্যাচুট, যেটা রেজিস্ট্রেশনে বাংলা করলে কি হবে, এটা আইন, আর স্ট্যাচুটের বাংলা করলে কি হবে, এটা সংবিধি বা এটা ধরনের কিছু? সংবিধিবদ্ধ, হ্যাঁ, সংবিধিবদ্ধ। সংবিধি। এখানে স্ট্যাচুট তো স্যার মানে সাধারণ আইনকে তো স্ট্যাচুট বলা না, এটা মানে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে হবে, ঠিক না স্যার? প্রতিষ্ঠান অর্ডারের যেগুলো আসে, আপনার বিভিন্ন আপনার ইন্ডিভিজুয়ালি যারা যাদেরকে পাওয়ার দেওয়া থাকে, যেমন এনবিআর, তাদের একটা আইন করলো, স্ট্যাচুট করলো। তারপর আপনার মনে করেন বাংলাদেশ ব্যাংক স্ট্যাচুট করতে পারে, সরকারের মাধ্যমে যেটা
কি বলি রাষ্ট্রপতির মাধ্যমে যা হতে পারে এরকম আর কি। মানে এটা মডার্ন একটা সিমিলার মিনিং, হ্যাঁ সিমিলার মিনিং, সেটাই বলা হচ্ছে। স্টেট বলতে আমাদের এখানে হচ্ছে অধ্যাদেশ বা ইয়েতে সেগুলো। যখন পার্লামেন্টে পাশ হয়ে গেলে নাম হয়ে যাবে স্ট্যাটিউট, ব্যাপারটা এরকম? হ্যাঁ হ্যাঁ, পার্লামেন্টে পাস হলে স্টেট হয় এরকম না, আসলে দুইটা সিমিলার মিনিং, অনেকটাই সিমিলার মিনিং। পার্লামেন্টে পাস হতে সম্ভব না, অর্থাৎ দেশের আইন কানুন আছে, নিয়ম কানুন। স্যার এইটা বলতে স্যার এটা কি বোঝায় যে বাংলাদেশের কোন একটা আইন প্রণয়ন হলো, আইন প্রণয়নের দ্বারা একটা প্রতিষ্ঠান বা অন্য যে কোনো কিছুকে স্বীকৃতি দিল যে এইটাই হবে, হ্যাঁ সেরকম বোঝাচ্ছে ওই আর কি, মানে আইন দ্বারা স্বীকৃত। হ্যাঁ, লেজিসলেশন হচ্ছে আমরা দেশের যে আইন যেগুলো কাজ ঘটনা ঘটছে এবং সেটা যখন পার্লামেন্টে আসে তখন আবার এই ক্ষেত্রে এই আইনকেই লেজিসলেশনকে অনেক ক্ষেত্রে স্ট্যাটিউট বলা হয়। জিনিসটা হচ্ছে এটা, এখানে আমাদের ডেফিনিশনটা দেখেন। লেজিসলেশন বলতে কি বলছে? লেজিসলেশন ইজ দ্য ফর্মাল এনএক্টমেন্ট অফ rules by a body of having the constitutional right. কোনো বডি যে যেটা তৈরি করে অথবা এটা আমাদের সংবিধানের দায়ে আমাদের যে অধিকার থাকে, পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, সংবিধানের ক্ষমতা, যেগুলো আমরা করতে পারবো অথবা করতে পারবো না, এইগুলা কি বলা হচ্ছে লেজিসলেশন। হ্যাঁ, এই লেজিসলেশন গুলো টেকেন ইন দ্য ফর্ম অফ অ্যাক্ট অফ পার্লামেন্ট, যেগুলা পার্লামেন্টের মাধ্যমে আইনে রূপান্তরিত হয়, সেগুলাকে আবার অনেক সময় এটাকে লেজিসলেশন, আবার সেগুলোকে অনেক সময় কি বলা হয়, অলসো নোন অ্যাজ স্ট্যাটিউট, এটাকে স্ট্যাটিউট হিসাবেও ট্রিট করা হয়। নর্মালি যখন আপনার আইনে পাস হয় পার্লামেন্টে তখন এটাকে কি বলে, স্ট্যাটিউট বলে। আর লেজিসলেশন কি অন্যান্য গুলো যেগুলো পার্লামেন্টে পাস করা যেগুলো হয় অত কিছু সেগুলো লেজিসলেশন। এটাই তো হইলো স্যার, পার্লামেন্টে পাস হলে সেটা স্ট্যাটিউট বলা হবে, এটাই তো ব্যাপারটা, তো এরকম হলো। আলটিমেটলি হচ্ছে মানে এইগুলো সিমিলার মিনিং আর কি, তাই জন্য এগুলো অবলিক দিয়ে আমরা প্রকাশ করছি, আমরা কিন্তু আলাদা আলাদা সিচুয়েশন বলি না। স্যার বাংলাদেশে কি স্যার ইংলিশটাকে ফলো করা হয়? হ্যাঁ, বাংলা ইংলিশ ফলো করা। কেন স্যার? মানে এই স্বাধীনতা স্যার 50-60 বছর হয়ে গেল স্যার, এখনো আমাদের নিজস্ব কোনো আইন তৈরি হয় না কেন? আপনার ইয়েতে আছে যখন আসে আপনার ব্রিটিশটা বা বিশ্বের যে কোনো আইনের জন্য তারা একটু পাইনিয়ার না, অনেক আগে থেকে আসছে, সেক্ষেত্রে ফলো করি তো আমাদের দেশে ইন্ডিভিজুয়ালি আমাদের কাস্টমস অনুযায়ী সেটাকে সেট করা হয়। আমরা আমরা যখন পরবর্তীতে আমরা দেখবো, দেখেন আমি আপনাদের যেমন ইন্ডিয়ান কন্ট্রাক্ট ব্রিটিশদের থেকে ইন্ডিয়া তারা করছে, হুবহু ব্রিটিশ যেটা করছে সেটা ইন্ডিয়া করছে, ইন্ডিয়াটা সেটা আমাদের দেশে হুবহু আমাদের দেশে বলা আছে। এটা বিশ্বকে রেগুলেট করার জন্য, হারমোনাইজ করার জন্য এগুলো ইউজ করা হয়। সুতরাং যেটা ভালো সেটা একজন ভালো বললে সেটা সবাই ইউজ করে। থ্যাংক ইউ। একটু আগে আমরা যে টার্মস ইউজ করছিলাম জুডিশিয়াল প্রেসিডেন্ট। জুডিশিয়াল প্রেসিডেন্ট কি? আপনাদের পরীক্ষা এরকম করে জুডিশিয়াল প্রেসিডেন্ট সম্পর্কে প্রশ্ন আসতে পারে। জুডিশিয়াল প্রেসিডেন্ট, জুডিশিয়াল প্রেসিডেন্ট ইজ এ ডিভিশন of the court used as a source for future decision making. জুডিশিয়াল প্রেসিডেন্ট হচ্ছে একটা সিদ্ধান্ত, কোর্টের একটা সিদ্ধান্ত used as a source for future decision making, ভবিষ্যতে যে ডিসিশন মেকিং এর যে ক্ষেত্রে এটা ইউজ করা হয়। This is also known as chair decision, stand upon decision, and by which precedents are authoritative and binding and must be followed. জুডিশিয়াল প্রেসিডেন্ট হচ্ছে আগের কোন একটা সিদ্ধান্ত, হ্যাঁ, যেগুলা ইউজড অ্যাজ এ সোর্স ফর ফিউচার ডিসিশন মেকিং, ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার জন্য সেটা ইউজ করা হয়। দিস ইজ অলসো নোন অ্যাজ ক্লিয়ার ডিসিশন, টু স্ট্যান্ড আপন ডিসিশন, অর্থাৎ যেটা আপনার আগে ডিসিশন করা ঠিক করা আছে আপনি সেটা এখন এটার উপর ভিত্তি করে রায় দিচ্ছেন। জুডিশিয়াল প্রেসিডেন্ট, এবং জুডিশিয়াল প্রেসিডেন্ট কখন হয়, এন্ড বাই হুইচ প্রেসিডেন্টস আর অথরিটি, যেখানে আপনার ক্ষমতা দেওয়া থাকে, অথরিটি দেওয়া থাকে, এবং সেখানে সে পাত্র বাইন্ডিং এটা করতে, এন্ড মাস্ট বি ফলো, সেটা ফলো করতে হবে, সেই ক্ষেত্রে জুডিশিয়াল প্রেসিডেন্ট ইউজ করা হয়। তাহলে doctrine, essentially the doctrine of judicial precedent means that the decisions of the higher courts are binding on the lower courts. It follows that the doctrine of judicial precedent is intricately tied up with the fact that there is a hierarchy of courts. Judicial doctrine of judicial precedent হচ্ছে আপনার hierarchy of the court, কোর্টের ক্ষেত্রে কে বড় কে ছোট, লোয়ার কোর্টের তো হায়ার কোর্ট দিবেন জুডিশিয়াল প্রেসিডেন্ট হবে, হায়ার কোর্টের তো লোয়ার কোর্ট জুডিশিয়াল প্রেসিডেন্ট। In other words, some courts are superior to others. আমাদের দেশে এরকম কিছু কোড আছে কি অন্য কোডের থেকে সুপিরিয়র, হ্যাঁ,
তাহলে আপনি ম্যাজিস্ট্রেট কোর্ট, তারপরে আপনার যে কোর্ট, দেওয়ার পরে হাইকোর্ট, হ্যাঁ, সুপ্রিম কোর্ট, আপনি যখন দিবে তখন রায় দিবে, সুপ্রিম কোর্ট রায় দিবে, অটোমেটিক্যালি ম্যাজিস্ট্রেট কোর্ট সেটা ফলো করতে বাধ্য। Importance of the importance of a previous case can depend to a substantial extent upon whether it becomes binding or merely a persuasive precedent. A binding precedent is one which a later court is legally bound to follow. A later court may follow a persuasive precedent, but it is not legally bound to do so. The role today basically is that previous decisions of a higher court are binding on lower courts in future cases. Therefore, সেই জন্য Supreme Court decisions are binding on all lower courts in future cases on the same material fact. The Supreme Court is free to revise from its own earlier decisions, but in practice, rarely does so. তাহলে আমরা ডক্ট্রিন অফ জুডিশিয়াল প্রেসিডেন্ট বলতে আমরা কি বুঝছি? জুডিশিয়াল প্রেসিডেন্ট বলতে গেলে আমরা কি বুঝলাম? স্যার এটা হচ্ছে হায়ার কোর্ট দ্বারা এমন কোনো ডিসিশন নেওয়া হয়ে থাকে যে কোনো কেসের ক্ষেত্রে যেগুলো হচ্ছে লোয়ার কোর্ট সব সময় বাধ্য থাকে ওই ডিসিশন গুলো মেনে চলার জন্য। আর যে ডিসিশন গুলো হায়ার কোর্ট নিয়ে থাকে ওটা চাইলে হায়ার কোর্ট নিজেই চেঞ্জ করতে পারে, কিন্তু সাধারণত লিগেলি এই কাজটা করে না। আই থিঙ্ক ইন শর্ট এটাই। এখানে দুটো টার্মস ইউজ করতেছি, এটা দেখেন, জুডিশিয়াল প্রেসিডেন্ট। জুডিশিয়াল প্রেসিডেন্ট, জুডিশিয়াল প্রেসিডেন্ট হচ্ছে যখন বলে তখন বলতেছে কোর্ট ইউজ অ্যাজ এ সোর্স অফ ফিউচার ডিসিশন মেকিং। কোর্ট যখন কোনো একটা সোর্স সেটা ভবিষ্যতে ডিসিশন মেকিং এর জন্য ইউজ করা হয় তখন একটা জুডিশিয়াল প্রেসিডেন্ট বলে। জুডিশিয়াল প্রেসিডেন্ট হওয়ার জন্য সেটা অথরিটি হতে হবে, বাইন্ডিং মাস্ট বি ফলোড হতে হবে। দেন জুডিশিয়াল প্রেসিডেন্টের ডক্ট্রিন যেটা বলতেছে, ডক্ট্রিন অফ জুডিশিয়াল প্রেসিডেন্ট, অর্থাৎ জুডিশিয়াল প্রেসিডেন্টের মূল যে প্রিন্সিপাল অর্থাৎ যে মূল যে ফ্যাক্টরটা সেটা কি? ডক্ট্রিন অফ জুডিশিয়াল প্রেসিডেন্ট। ডক্ট্রিন অফ জুডিশিয়াল প্রেসিডেন্টের কথা স্পষ্ট বললো যে হায়ার কোর্টটা বাইন্ডিং অন দ্য লোয়ার, হায়ার কোর্টের ডিসিশনটা লোয়ার কোর্টের উপর সেটা একটা বাইন্ডিং এর কারণ করে। It follows that the doctrine of judicial precision is interactively tied up with the fact that there is a hierarchy of court. তাহলে কিছু কোর্ট আছে সুপিরিয়র টু আদার, এই সুপিরিয়র কোর্ট একটা কোর্ট আরেকটা কোর্টের উপর সুপিরিয়র, এই ক্ষেত্রে ডক্ট্রিন অফ জুডিশিয়াল প্রেসিডেন্ট ইউজ করবে। ঠিক আছে, একজন বলেন তাহলে আমরা কি বলছি? জুডিশিয়াল প্রেসিডেন্ট বলতে কি বুঝি, আমরা ডক্ট্রিন অফ জুডিশিয়াল প্রেসিডেন্ট বলতে কি? জুডিশিয়াল প্রেসিডেন্টেরই প্রিন্সিপালটা হচ্ছে ডক্ট্রিন। ঠিক আছে, ডক্ট্রিন মানে হচ্ছে প্রিন্সিপাল। জি স্যার, এখানে ডক্ট্রাইন বলতে মতবাদ বোঝাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি হায়ার টু লোয়ার কোর্টের উপরে হচ্ছে আপনার বাইন্ডিং পাওয়ারটা ডিপেন্ড করে। মানে হায়ার কোর্ট হচ্ছে যে বাইন্ড করে দেয় লোয়ার কোর্টকে, এখানে একটা হায়ারার্সি মেনটেন করা হয়। এটা হচ্ছে কারণ এটা সৃষ্টিগত ভাবেই কিছু কোর্ট অন্যান্য কোর্টের কি হয়, সুপিরিয়র হিসেবে কাজ করে সৃষ্টিগত ভাবে। জি স্যার। অন্য একজন বলেন, অনেক তো বলছে আগে বলছে জুডিশিয়াল প্রেসিডেন্ট ডক্ট্রিন জুডিশিয়াল প্রেসিডেন্ট বলতে কি? স্যার এখানে বাংলাদেশের প্রেক্ষিতে স্যার স্যার ডিভিশন হচ্ছে স্যার হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে স্যার যদি হাইকোর্টে একটা ডিসিশন হয় সেটাকে সুপ্রিম কোর্ট ফলো করবে, এই টাইপের কিছু একটা নাকি অন্য হ্যাঁ, কিছু? এরকম ম্যাজিস্ট্রেট কোর্ট, জেলা কোর্ট, যেটা জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট হতে পারে। জেলা ম্যাজিস্ট্রেট যখন সে ইয়ে করতে, যখন হাইকোর্ট একটা রায় দিচ্ছে এই সেম ঘটনার জন্য, সে আপনার এটা ফলো করতে বাধ্য ম্যাজিস্ট্রেট। এটা হচ্ছে ডক্ট্রিন অফ জুডিশিয়াল প্রেসিডেন্ট। অটোমেটিক্যালি তাকে কি করা হলো, আপনি একটা রায় দিল আপনার ম্যাজিস্ট্রেট কোর্ট, হাইকোর্টের রায় স্থগিত করে দিতে পারে। কারণ কি? কারণ হাইকোর্ট ওর উপর কি
সুপিরিয়র, সেটাই সুপিরিয়রের কাজটা যখন লোয়ার যখন এটা ফলো করতে বাধ্য থাকে তখন একে বলে ডক্টরিন অফ জুডিশিয়াল। আর জুডিশিয়াল প্রেসিডেন্ট হচ্ছে আগে ডিসিশনটা বর্তমান ইউজ করা, এটা কি বলা হচ্ছে জুডিশিয়াল প্রেসিডেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট আমরা তাহলে এখানে ইম্পর্টেন্ট বলতে আমরা কি লিখছি, ইম্পর্টেন্স অফ প্রিভিয়াস কেস। স্যার এখানে হায়ার কোর্টের কোনো রায় কি অন্য একটা হায়ার কোর্টের জন্য রেফারেন্স হিসেবে হতে পারে না? এটা কি জুডিশিয়াল প্রেসিডেন্ট হতে পারে না? হতে পারে, কিন্তু জুডিশিয়াল ডক্টরিন অফ জুডিশিয়াল প্রেসিডেন্ট এটা পড়বে না। ইচ্ছা করলে কেস ল হিসাবে সেটা ইউজ করতে পারে, কিন্তু নট বাইন্ডিং। সে সেখান থেকে সে বাইন্ডিং না। সে সে যেরকম ম্যাজিস্ট্রেট সেও মানে সে যেরকম আপনার জাজ সেও সেরকম জাজ, সুতরাং তার কথা সে শুনতে হবে এরকম না। সেই প্রসিডিউরে সেই করতে হবে। এগুলো তো কি, এগুলো আসলে রায় কিভাবে আসে? রায় তো ব্যারিস্টার যারা তারা যখন আর্জি গুলো দেয়, যারা যখন যুক্তিগুলো উপস্থাপন করে তার উপর ভিত্তি করেই কি করা হয়। ব্যারিস্টার এমন ভাবে সে উনি থাকেন যেন ওই যুক্তির উপর ভিত্তি করে উনি ওনার ডিসিশন গুলো দেন। উনি কিন্তু নিজ থেকে কোনো কিছু আপনার ইয়ে করে দিবে না। এই আর্গুমেন্টের ভিত্তিতে কোথায় কি আছে সেই এর উপর ভিত্তি করে উনি রায় দেন। তাহলে আমরা ইম্পর্টেন্স বলতে কি বলছি, জুডিশিয়াল প্রেসিডেন্ট ইম্পর্টেন্স ক্লাস। Importance of a previous case can depend to substantial extent upon whether it becomes a binding or merely a persuasive precedent. এটা গুরুত্ব কতটুকু সেটা ডিপেন্ড করতে হচ্ছে আপনার কোনটার উপর হায়ারার্কি, সেটাই বলা হচ্ছে এখানে বারবার। বাইন্ডিং প্রেসিডেন্ট ইজ ওয়ান হুইচ ইজ লেটার কোড ইজ রিয়েলি বাউন্ড টু ফলো। তাহলে বাইন্ডিং প্রেসিডেন্ট বলতে এটা বোঝানো হচ্ছে যে যেটা ছিল প্রথমটার উপর একটা আরেকটার উপর কি লিগালি বাউন্ড হলো। Latter could more follow a partial decision, but it is not legally bound to do so. The role today basically is that previous decisions of the higher court are binding on lower courts in future case. Therefore, যেমন সুপ্রিম কোর্ট এখানে ইয়ে দেওয়া আছে, সুপ্রিম কোর্ট ডিসিশনস আর বাইন্ডিং অন লোয়ার কোর্ট ইন ফিউচার কেসেস অন দ্য সেম ম্যাটেরিয়াল ফ্যাক্ট। একটা এক্সাম্পল হিসেবে বললো, দ্য সুপ্রিম কোর্ট ইজ ফ্রি টু ডিভাইড ফ্রম ইটস ওন আর্লিয়ার ডিসিশন। সুপ্রিম কোর্ট সে ফ্রি থাকে, অন্য আগের যে ডিসিশন সেটা ইউজ করবে কি করবে না সেটা তার ইচ্ছার উপর ডিপেন্ড করে। বাট ইন প্র্যাকটিস নর্মালি ইন প্র্যাকটিসে কি করা হয় না, সুপ্রিম কোর্টের ডিসিশন নেয় না। এই হলো আমাদের ডক্টরিন অফ জুডিশিয়াল প্রেসিডেন্ট। এই পরীক্ষায় জুডিশিয়াল প্রেসিডেন্টটা কিন্তু আসে এই সময়। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার ইন দ্যাট কেস আমরা কি বলতে পারি যে আমাদের যে কনস্টিটিউশন আছে ওইটার কোনো ধারা সুপ্রিম কোর্ট চেঞ্জ করার কোনো পাওয়ার রাখে? না, চেঞ্জ করার জন্য সে সরাসরি পাওয়ার রাখে না। সরাসরি পাওয়ার রাখে না। কনস্টিটিউশনের ভিত্তি করে সে কথা বলছে। কনস্টিটিউশনের যেটা ক্লিয়ার না সেটা সে ক্লিয়ার করতে পারে বিভিন্ন সোর্সের মাধ্যমে। ওই জায়গায় এটা হয়েছিল, এই কন্ট্রাডিক্টরি যখন হবে তখন কনস্টিটিউশন ওই যুক্ত করা, লোকাল ল ওই যুক্ত করা। দেন আমরা বলবো যে সর্ট অফ নেগলিজেন্স। সর্ট অফ নেগলিজেন্স এটা কি? সর্ট মানে কি? সর্ট মানে হচ্ছে কোনো একটা চুক্তি, আইন অথবা কোনো একটা প্রিন্সিপাল আছে এখানে বলা হচ্ছে শর্ট। আপনি এটা যে শর্ট মানে হচ্ছে আপনি সে কাজটা কেন করবেন, কিভাবে এই জিনিসটা প্রেক্ষাপটে এটা প্রেক্ষাপটে যে যুক্তিটা সেটা করতে হবে। শর্ট অফ নেগলিজেন্স। শর্ট অফ নেগলিজেন্স কি? শর্ট বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে সিভিল রং। এগুলা শর্ট অফ নেগলিজেন্স এর টার্মগুলা সাধারণত আপনার সিভিল লর ক্ষেত্রে ইউজ করা হয়। Tort is a civil wrong. Action is brought by the victim of wrongful conduct against the wrongdoer. Tort হচ্ছে একটা সিভিল রং। সিভিল সোসাইটি ভুলটা এখানে tort হিসেবে বলা হচ্ছে। সিভিল রং কি? সিভিল রং নেগলিজেন্সের কারণে। অ্যাকশন ইজ ব্রট বাই দ্য ভিকটিম। হ্যাঁ, ভিকটিম যে এটার জন্য রংফুল যে কাজটা করলো, সিভিল রং কাজটার জন্য যে ভিকটিম, হ্যাঁ
সে এগেনিস্টটা রং দেওয়া, সে যে ভিকটিম সে কি করে আপনার ক্লেম করে তার উপর যে সে কাজটা খারাপ কাজটা করলো, রং কাজটা করলো তার বিরুদ্ধে। তাহলে tort is a civil wrong. Action is brought by the victim of wrongful conduct against the wrongdoer. In most torts, particularly the tort of negligence, tort বলতে tort অনেকগুলোই হতে পারে, সিভিল রং অনেক কিছুতে হতে পারে, এর মধ্যে একটা হচ্ছে নেগলিজেন্স, একটা পার্ট হচ্ছে negligence. For most torts, particularly the tort of negligence, the main remedy sought is damage or monetary compensation. Negligence এর জন্য যে সিভিল রংটা হয় সেটার জন্য মনলি ড্যামেজ চাওয়া হয় অথবা মানিটারি কম্পেনসেশন চাওয়া হয়। Negligence is the most important of all torts. যতগুলো সিভিল রং আছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে negligence, and occurs when one person causes harm to another by failing to take the care that is legally required. আইন অনুযায়ী যেটা দরকার সেটা করতে ব্যর্থ হওয়া, হ্যাঁ সেটা না করা, যার ধরুন একজন পার্সনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, সেটি হচ্ছে নেগলিজেন্স। Negligence is the most important of all torts and occurs when one person causes harm to another by failing to take the care that is legally required. এটা লিগেলি এটা প্রয়োজন ছিল সেটা করতে সে ব্যর্থ হয়, তখন তাকে বলা হচ্ছে নেগলিজেন্স বলে ঠিক করা। Tort of negligence were recognized in many separate individual situations in the 19th and early 20th century, but the leading case will try to pull those separate strengths together in principle which would apply in all situations on the House of Lords, Richmond in Dongo versus Stevenson. এখানে আপনার এখানে বললো যে লট অফ নেগলিজেন্স যেটা আছে সেটা হচ্ছে ডঙ্গো ভার্সেস স্টিভেনসনের যে রায়, সেই লর্ডের যে ডিসিশন, সেই ডিসিশনের মাধ্যমে। এখন ডঙ্গো ভার্সেস স্টিভেনসনের কেসটা in the 1932 case of Dongo versus Stevenson, the House of Lords decided that a person should be able to sue another who caused them loss or damage even if there is no contractual relationship. যদি কার সাথে কন্ট্রাক্টুয়াল রিলেশনশিপ নাও থাকে তবু আপনার নেগলিজেন্সের দরুন যে লস হয়, ড্যামেজ হয়, সেটা ক্ষতিপূরণ চাইতে পারে। Dongo was given a bottle of ginger beer by a friend who had purchased it for her. এটা একটা ডঙ্গো ভার্সেস স্টিভেনসন কেসটা বলতেছে, কেসটা হচ্ছে আপনার বটল অফ জিঞ্জার বিয়ারের একটা ফ্রেন্ডের ভিতরে দেওয়া নেওয়া হবে, who had purchased it for her. After drinking half the contents, she noticed that the bottle contained a decomposing smell and suffered nervous shock, etc. Under contract law, Dongo was unable to sue the manufacturer because her friend was party to the contract, not her. As a wider guideline for the future, Lord Acting also suggested his famous Naiva principle. Tort of negligence এর পরবর্তী নাইভার প্রিন্সিপাল হিসাবে সেটা লর্ড একিং এখান থেকে সাজেশন দিচ্ছে। তাহলে আমরা tort of negligence বলতে আমরা কি বুঝছি? Tort of negligence স্যার টর্ট অফ নেগলিজেন্স বলতে এটা সিভিল রং বোঝাচ্ছে, যেটা সাধারণত নেগলিজেন্সের কারণে হয়ে থাকে মেইনলি। এটা হতে পারে এখানে হচ্ছে কোনো কন্ট্রাক্ট না থাকলেও একজন আরেকজনের ড্যামেজের জন্য সিউ করতে পারে। আর কম্পেনসেশন হিসেবে এখানে ড্যামেজ অথবা মানিটারি কম্পেনসেশন দেওয়া হয় রেমেডি হিসেবে। থ্যাংক ইউ। এবং tort of negligence আমরা যেটা ইউজ করি সেটাকে নর্মালি হচ্ছে সিভিল লর ক্ষেত্রে আমরা ইউজ করি। এটা tort of negligence হয় নর্মালি সিভিল লর ক্ষেত্রে, tort হচ্ছে সিভিল রং, ক্রিমিনাল রং, সিভিল রং। সিভিল রঙের ক্ষেত্রে তো নর্মালি আমরা কি করা হবে, ড্যামেজ or মানিটারি কম্পেনসেশন পাবে।
এই জন্য টট অফ নেগলিজেন্সের জন্য শুধুমাত্র কি পারবে, ড্যামেজ অর মানিটারি কম্পেনসেশন পাবে। এখানে দুইটা, একটা হচ্ছে যে ভিকটিম, যিনি রংফুল কন্ডাক্টের জন্য যিনি ভিকটিম তাকে বলা হচ্ছে ক্লেমেন্ট, আরেকজন হচ্ছে যার এগেনস্টে যে খারাপ কাজটা করলো, রং কাজটা করলো, সে হলো ডিফেন্ডেন্ট। সেটা ডিফেন্ড করতে হবে, যে ক্লেম করলো সেটা কি, সে সে করছে কি করে না। হ্যাঁ, স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এখানে আমরা যে কেসটা পড়লাম ডনগু এন্ড ভার্সেস স্টিভেনসন, এখানে তো স্যার ডনগু হচ্ছে থার্ড পার্টি, হ্যাঁ তো এই ক্ষেত্রে কি কেসটা কি জাস্টিফাইড হবে না? হ্যাঁ, রাষ্ট্রই তো হচ্ছে, এটা টট অফ নেগলিজেন্সের জন্য হচ্ছে। যেহেতু কন্ট্রাক্ট ডনগু থার্ড পার্টি, তাকে হচ্ছে তার ফ্রেন্ড গিফট করছিল জিঞ্জার বিয়ারটা, সেক্ষেত্রে কি সে হচ্ছে সিও করতে পারবে নাকি তার ফ্রেন্ডকেই সিও করতে হবে? ফ্যান্টাসি করতে পারবে, সেও ফ্রি করতে পারবে, কারণ সে যেহেতু এখানে অ্যাসোসিয়েট হচ্ছে, সেই হচ্ছে টট অফ নেগলিজেন্স। দেখেন আমরা পড়ি আবার ডিসকাস করি পরে। Lot of negatives are recognized in many separate investigations in 19th and early 20th century, but the leading case which tries to pull those separate strands together into principles which would apply in all situations was the House of Lords decision in Dongo versus Stevenson. 1933. 1933 কি বলছে? একদম পড়েন এটা। The House of Lords decided that a person should be able to sue another who caused them loss or damage. ঠিক আছে, একজন লোক যে কেউ একটু করতে পারবে, সিউ করতে পারবে, মামলা করতে পারবে তার লস অথবা ড্যামেজের কারণ। কিন্তু এমন কি, ইফ দেয়ার ইজ নো কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ, তার সাথে যদি কোনো কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ নাও থাকে, তাহলে সেও কি করতে পারবে, লস এবং ড্যামেজের জন্য সে কম্পেনসেশন করতে পারবে, মামলা করতে পারবে। ডঙ্গো আর ইভেনে বদল, তারপরে জিঞ্জার দেওয়া হলো, জিঞ্জারের পরে দেখা হলো হ্যাঁ তার সাথে কন্ট্রাক্ট ছিল না। হ্যাঁ, তখন ল রেকিং সেটা নাইবারিং প্রিন্সিপাল মাধ্যমে এই টট অফ নেগলিজেন্সের দেওয়া হলো। এখন আমরা নাইবারিং প্রিন্সিপালটা কি শুরু করি। জি স্যার, বুঝতে পেরেছি। আর কোনো কোশ্চেন হচ্ছে? জি স্যার। নাইবার প্রিন্সিপাল মানে আপনার প্রতিবেশীর প্রতি আপনার কি দায়িত্ব, আসলে সেটা হচ্ছে সেটা প্রিন্সিপাল। Neighbor principle is the principle of English law which says that a person should take reasonable care to avoid acts or omission that he or she can reasonably foresee as likely to cause injury to the neighbor. Neighbor includes all persons who are so closely and directly affected by the act that the actor should reasonably think of them when engaging in the act or omission in question. There are the three essential elements. Neighboring principle of a principle English word there we say that a person should take reasonable care. যে কোনো লোক, একজন লোক রিজনেবল কেয়ার নিতে হবে to avoid acts or omissions that he or she can reasonably foresee as likely to cause injury to the neighbor. নাইবারের যে ক্ষতি হয় সেই কাজগুলো সে করার ক্ষেত্রে সেই ভুলগুলো সে ওমিশন করতে করার ক্ষেত্রে সে রিজনেবল কেয়ার নিতে হবে। এটা হচ্ছে নাইবারিং প্রিন্সিপাল। যেমন আপনি আপনার বাসায় মানে গান শুনবেন, আপনি গান শুনতেই পারেন, গান শোনার জন্য আপনার পাশে যিনি আছেন, আপনার নাইবার আছেন, এইবারের যেন সারা রাত গান বাজালে উনি ঘুমাইতে পারেন। আপনি তো ওই দিন আনন্দ করার জন্য সারা রাত ব্যবস্থা থাকবে, কিন্তু আপনি আপনারটা কাজটা করতে গিয়ে আপনি অন্যদের এই ক্ষতিটা করতে পারবেন না। এটা হচ্ছে নাইবার। নাইবার বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? নাইবার বলতে বোঝানো হচ্ছে অল পারসন হু আর সো ক্লোজলি এন্ড ডিরেক্টলি এফেক্টেড বাই দ্য অ্যাক্ট that the actor should reasonably think of them when engaging in the act or omission in question. There are the three essential elements. Neighboring principle এর তিনটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট আছে। ডিউটি টু টেক কেয়ার, ডিউটি টু টেক কেয়ার, ব্রিচ অফ ডিউটি, ড্যামেজ কজ বাই নেগলিজেন্স। তিনটা প্রিন্সিপাল, নাইবারিং প্রিন্সিপালস এর তিনটা এলিমেন্ট। একটা ডিউটি টু টেক কেয়ার, আপনার পাশের
আপনার যে নেইবার আছেন ওনাদেরকে টেক কেয়ার করা আপনার দায়িত্ব, ডিউটি, আপনার ডিউটি। আপনি এই ডিউটির কারণে আপনি ব্রিচ অফ ডিউটি, আপনি ব্রিচ করছেন কি ড্যামেজ কজ বাই নেগলিজেন্স। অর্থাৎ নাইবারিং প্রিন্সিপালের মাধ্যমে আপনি যখন মামলা সিউ করবেন, সিভিল লতে যাবেন, তখন আপনার এই তিনটা জিনিস দেখা হয়, তিনটা এলিমেন্টস দেখা হয়। এই ক্ষেত্রে যেমন প্রথম এলিমেন্টস হচ্ছে ডিউটি টু টেক কেয়ার, এই কাজটা করা আপনার ডিউটিতে ছিল কিনা, ডিউটি টু টেক কেয়ার। দেন চিন্তা করা হয় আপনার ব্রিচ অফ ডিউটি, আপনি কি ডিউটিটা ব্রিচ করছেন কিনা, ড্যামেজ কজ বাই নেগলিজেন্স, আপনার এই নেগলিজেন্সের কারণে ড্যামেজ হলো কি। তাহলে আপনি ড্যামেজের কারণে আপনি ফাইল সিউ করলেন, সিভিল লর মাধ্যমে আপনি ফাইল সিউ করলেন আপনার ড্যামেজটা কম্পেনসেশন পাওয়ার জন্য, আপনার ড্যামেজটা ফেরত পাওয়ার জন্য। এখন এই ক্ষেত্রে তিনটা জিনিস নাইবারিং প্রিন্সিপাল অনুযায়ী তিনটা জিনিস দেখবে। প্রথম হচ্ছে ডিউটি টু টেক কেয়ার, আপনি তাকে এই ডিউটিটা দিয়েছেন কিনা, ব্রিচ অফ ডিউটি, সে কি তার ডিউটি ব্রিচ করলো কিনা, ড্যামেজ কজ বাই নেগলিজেন্স, সেই নেগলিজেন্সের কারণে ড্যামেজ হয়েছে। যেমন মনে করেন উদাহরণের সঙ্গে আপনি বলতে পারেন যে আপনার এখানে মনে করেন একজন কেয়ারটেকার রাখলেন, সেই কেয়ারটেকের দায়িত্ব হচ্ছে কি, তাকে যে যে দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্ব দেওয়া আছে, এখানে কেউ লোক, বাইরের কোনো লোক এখানে আসার সাথে সাথে সে এগুলা দেখবেই, বাইরের লোক এখানে মানে ভিতরে প্রবেশ করতেছে কিনা। হ্যাঁ, প্রবেশ করতে হলে সে ইয়া নিবে, অ্যাটেন্ডেন্স নিবে, তার সেখানে খাতা সই নিবে, তার মোবাইল আইডি বা সে কনফার্ম হয়ে তারপর তাকে ঢুকাবে, এটা হচ্ছে তার ডিউটি। তাহলে সেই ডিউটিটা যদি তাকে না দেওয়া হয়, তাকে যদি বলা হয় যে আপনি আসলেই, লোক আসলে আপনি কি করবেন, গেট খুলে দিবেন, এটা তার ডিউটি, তাহলে সে গেট খুলে দিল। এই খুলে দেওয়ার পরে তাহলে এটা একটা সিচুয়েশন, আবার তাকে বলা আছে যে আপনি সবকিছু চেক করে তারপর গেট করবেন, সে কনফার্ম হয়ে সে যে এখানে আসছে, আমাদের যার কাছে আছে সে তার কাছে আসছে কিনা, সে কনফার্ম, সে কি বলছে কিনা। দেন হচ্ছে ব্রিচ অফ ডিউটি, তারপরে এটা প্রথমে দেখতে হবে তার ডিউটি ছিল কিনা এটা, তারপর সে ডিউটিটা ব্রিচ করলো কিনা। তাহলে এখানে সে দেখলো যে সে এখানে ঢুকলো একজন অপরিচিত একজন লোক, সে তাকে ডিউটি ছিল, সে ডিউটি ব্রিচ করলো। এখন কি হলো, এখন এখানে একজন লোক এরকম সে ওই দিন কাজ করলো, এর ধরুন একটা কি করলো, একটা গাড়ি চুরি হয়ে গেছে। তাহলে এই যে গাড়ি চুরি হলো, সে যে তার নেগলিজেন্সের কারণে গাড়িটা চুরি হলো কিনা সেটা দেখতে হবে, নাকি তাকে মেরে তেরে একেবারে ইয়ে করে তারপর গাড়িটা নিয়ে গেল। তাহলে এই জিনিসগুলো দেখতে হবে, দেখার পরে সর্বশেষ আপনার কি করবে, আপনার রাইট। তার মানে হচ্ছে এখানে তিনটা প্রিন্সিপাল ফলো করবে, ডিউটি টু টেক কেয়ার, তার ডিউটি কিনা, দেখার দায়িত্ব কিনা, ব্রিচ অফ ডিউটি, সে ডিউটিটা ব্রিচ করলো কিনা, ড্যামেজ কজ বাই নেগলিজেন্স, নেগলিজেন্সের কারণে সেটা ড্যামেজ হলো কিনা। তাহলে আমরা নেইবারি প্রিন্সিপাল বলতে আমরা কি বুঝছি, স্যার আমি বলবো, বলেন। স্যার নেইবার প্রিন্সিপালটা বলতে বোঝাচ্ছে আমার এমন কোনো অ্যাক্টিভিটি করছি কিনা যেটা করার কারণে আমার নেইবাররা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এখানে নেইবার বলতে বোঝাচ্ছে অল দ্য পার্সন হু আর সো ক্লোজলি অ্যান্ড ডিরেক্টলি অ্যাফেক্টেড বাই দ্য অ্যাক্ট। আর কোনো একটা নেইবার প্রিন্সিপালের আন্ডারে কোনো একটা কমপ্লেইন তখনই জাস্টিফাইড হবে যখন সেখানে তিনটে এলিমেন্টস হচ্ছে ইনক্লুড থাকবে। আর এলিমেন্টস গুলো হচ্ছে যে আমি যে কাজটা করছি সেটা কি আমার টেক কেয়ার করার ডিউটির আন্ডারে ছিল কিনা, আর সেকেন্ড হচ্ছে যে আমার যে ডিউটি ছিল আমি সেটা ব্রেক করলাম কিনা, মানে ব্রিচ অফ ডিউটি। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে যে আমি এই কাজটা করার কারণে বা নেগলিজেন্সের কারণে আমার নেইবারে কোনো ধরনের ড্যামেজ হলো কিনা। একজন বলেন, তাহলে নেইবারিং প্রিন্সিপাল বলতে আমরা কি বুঝলাম। স্যার আমার কাছে মনে হয়েছে স্যার নেইবার প্রিন্সিপাল হচ্ছে প্রতিবেশী হক আদায় করা স্যার। হ্যাঁ, প্রতিবেশী হক আদায় করলে স্যার আমাদের মধ্যে এই টাইপের কোনো কিছু হবে না, যেটা স্যার আমাদের অ্যাজ এ মুসলিম হিসেবে যেটা বান্দার হক বলা আছে। তো স্যার যদি আমি এটা মেনটেন করতে পারি সেক্ষেত্রে সেই ধরনের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আপনার এই কারণে যদি আপনার কোন প্রতিবেশী কোনো ইনজুরি হচ্ছে কিনা সেই জিনিসটা আপনার দেখতে হবে। প্রতিবেশী বলতে আমরা কাদেরকে বুঝছি, স্যার আমার ক্লোজ টু ডোর বা নেইবার বা আশেপাশে যারা থাকে সারাউন্ডিংস। তারপর স্যার অ্যাজ মাই পার্সোনাল ওপিনিয়ন বললাম স্যার জাস্ট।
পার্সোনাল ওপিনিয়ন তো আপনি বলবেই, পরীক্ষায় তো আপনি পার্সোনাল ওপিনিয়ন লিখবেন, সাথে বই পাশা লিখতে হবে। দেন বলা হচ্ছে এসেনশিয়াল এলিমেন্ট, আপনার তিনটা এসেনশিয়াল এলিমেন্ট গুলো কি, নাইবারিং প্রিন্সিপালের মাধ্যমে যখন ফাইল সিঙ্ক করা হবে সেক্ষেত্রে তিনটা জিনিস দেখতে হবে। এই তিনটা জিনিস কি কি একজন একজন বলেন। তিনটা জিনিস দেখতে হবে, কারণ স্যার যদি নাইবারিং প্রিন্সিপালের মাধ্যমে কোনো রায় দিতে হয় অথবা কোনো সিভিলের যে আপনার কম্পেনসেশন দিতে হয়, তাহলে তিনটা জিনিস দেখবে, তিনটা ফ্যাক্টর। এগুলো কি কি? স্যার ডিউটি টু টেক কেয়ার, ব্রিচ অফ ডিউটি। তার ডিউটিতে ছিল কিনা সেটা, এটা নেবারিং এর যে ক্ষতিটা হলো সেই ক্ষতিটা যেন না হয়, সেই কাজটা তার দায়িত্বে ছিল কিনা, ডিউটি ছিল কিনা। দেন ব্রিচ অফ ডিউটি, ব্রিচ অফ ডিউটি, সে ডিউটি ছিল, তার ডিউটি ছিল, সে ব্রিচ করে নাই, তাকে জোর করে মেরে তুলে নিয়ে গেছে, সে তো চেষ্টা করছে, তার রক্তাক্ত হচ্ছে, সে যেটা বললাম কেয়ারটেকার কথা, ঠিক আছে, তাহলে সে এটা ব্রিচ করেছে কিনা সেটা দেখতে হবে। দেন হচ্ছে সে কি করলো, এমন হতে পারে সে এখানে ঘুমাইলো, ব্রিচ করলো প্লাস এরকম হলো সে এখানে ঘুমাইলো, ঢুকলো এটি করলো, সে একটু ঘুমাই রইলো, যাওয়ার সময় সে কি করলো, দুইটা লাইট ভেঙে নিয়ে গেল, দুইটা লাইট ভেঙে ফেললো, তাহলে তার নেগলিজেন্সের জন্য ড্যামেজ হলো কিনা, এই তিনটা এলিমেন্ট আমাদের দেখতে হবে। ঠিক আছে? জি স্যার। প্রায় শেষ, শেষের দিকে আমি ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে আর আগাবো না, এখানে পর্যন্ত রাখবো। আপনার কাছে কোশ্চেন থাকলে বলতে পারেন। আপনারা ঈদ ঠিক কেমন করলেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনার কেমন কাটছে স্যার? আলহামদুলিল্লাহ ভালো কাছে, গ্রামে গেছে সব অসুস্থ। স্যার আমাদের ইথিক্স ক্লাস কি কি বারে স্যার? এখন নতুন কোন রুটিন হয়েছে নাকি? নতুন রুটিন না, আমি গত ঈদের যে শুক্র শনিবার পড়াতে আমি নিতে পারিনি, মাত্র অটোমেটিক্যালি ক্লাস নিতে হবে, এবং আগামী শুক্র শনিবার আমি নিব না। গত কয়েকদিন অর্থাৎ এই সপ্তাহের পর সপ্তাহ, দুইটা সপ্তাহ আমি আপনাদের গ্যাপে গ্যাপে ক্লাস নিব আর কি, এখানে শুরু। ঠিক আছে, আগামীকালকে আপনাদের ক্লাস আছে, নেক্সট শুক্র শনিবারে এবং সোমবার, তিনটা রুটিনে এখন পর্যন্ত যেটা নিয়ম অনুযায়ী আছে, সোমবার শুক্রবার শনিবার, কিন্তু আমি ওই রুটিন কন্টিনিউ করবো না, ঠিক আছে। এখন তাহলে কিভাবে ক্লাস নেবেন? এখন ক্লাস হচ্ছে, ক্লাস যখন আপনাদের গ্যাপ থাকে, যেমন আজকের ক্লাস আমি গ্যাপে, আজকের ক্লাস হয়তো অন্য কোনো সাবজেক্ট ক্লাস ছিল, ঠিক আছে, সেই ক্লাসটা উনি নিবে না, সেই জন্য আমাকে দেওয়া হচ্ছে। আগামীকালকে এরকম একটা ক্লাস, কালকে আগামীকালকে সম্ভবত 5:30টায় আপনাদেরকে মেইল করা হবে। কিন্তু স্যার আমাদের তো চাকরি আছে স্যার, আমরা তো জব করি। সেটা জব করেন, করলেও তো আপনার রুটিন তো আগের মতোই, রুটিন তো 5:30টায় ক্লাস আছে, কিছু করার নাই, ইনস্টিটিউট বুঝে, সেটা আমরা আসলে কিছু করতে পারি না। ঠিক আছে, আগামীকালকে মানে আপনাদের ক্লাস আছে, আপনাদের রুটিন তো আর চেঞ্জ হয় না, রুটিন তো 5টা থেকে 5:30 থেকে যে অনুযায়ী হবে। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? ক্লাসের উপর অথবা অন্য কোনো যে কোনো বিষয়ের উপর আপনার কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার একটা বিষয় জানার ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট যেটা বললাম, আমি যতটুকু জানি যে সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ, একটা হলো হাইকোর্ট, একটা হলো মানে হাইকোর্ট বিভাগ, আর একটা হলো আপিল কোর্ট বিভাগ। তো এটা সুপ্রিম কোর্টের মানে হাইকোর্টের উপরের কোর্ট তো সুপ্রিম কোর্ট না স্যার? দুইটা ডিভিশন। জি জি, হ্যাঁ, এটা আপিল বিভাগ এবং হাই বিভাগ। হ্যাঁ হ্যাঁ। তো এখানে মানে যেটা অনেক অনেক সময় বলা হলো যে হাইকোর্টের উপরে সুপ্রিম কোর্টের রায়টাই থাকে এরকম। না না, বলছি ম্যাজিস্ট্রেট কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্টের উপর সুপ্রিম কোর্টের রায়। আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে আপনাকে ফাঁসি দেওয়া হলো, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গেলেন অথবা হাইকোর্টের ডিভিশনে গেলেন,
এখানে আপনাকে এটি কি বলো, রাইট স্থগিত করে দিল, আর কি আছে, ক্ষমতা আছে, এটাই বলা হচ্ছে সুপিরিয়র। ক্লিয়ার? জি স্যার। এই স্টেট কোর্ট, আমরা বলি নাই যে এটা হাইকোর্ট বা কোথাও লেখা নেই। থ্যাংক ইউ। আর অন্য কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? আজকে ক্লাসের কোনো শীট হবে না স্যার? দিয়েছে না, শীট মনে হয় দিয়ে দিছে আপনাদের গত হচ্ছে 2 ক্লাস আগে সম্ভবত আপনাদেরকে এটা মেইল করছে, ঠিক আছে? সেটা শুধুমাত্র একটা ওয়ার্ড ফাইল দেওয়া আছে, এর জন্য আলাদা আইন বা কোথাও আমরা পড়বো না, এটা শুধু বই থেকে পড়বেন এবং আমার এই শীটটা দেখবেন। শীটটার সাথে সাথে আপনাদের বই আছে, বইয়ের 1 নাম্বার চ্যাপ্টার কম্পারিজন ইংলিশটা উইথ অল্টারনেটিভ। স্যার আমরা অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, যদি ওই যে আর কি অ্যাডমিনে সে যদি একটু ফেসবুকে শেয়ার করে দেয়, হ্যাঁ, ফেসবুকে হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে আমরা গ্রুপে সবাই অ্যাড না থাকলেও সমস্যা নাই, এটা আপনাদেরকে মেইল করে, ইনস্টিটিউট থেকে মেইল করে, যাদের আপনাদের ক্লাস যেরকম ইনস্টিটিউট থেকে মেইল করে। স্যার হচ্ছে আমাদের, আমি অ্যাডমিন বলতেছিলাম স্যার, আমাদের অলরেডি হচ্ছে 257 হ্যাজ গন। এই ক্ষেত্রে হচ্ছে আর কাউকে হচ্ছে স্যার অ্যাড করা যাচ্ছে না, কাউকে আর অ্যাড করতে পারতেছি না। ঠিক আছে ভাই, যেটা বলছো আমাদের ফেসবুক যে গ্রুপে আছে আমি ওখানে হ্যাঁ পোস্ট করে দেবো আর কি। স্যার আমাদের ওইটা করলে আমাদের একটু উপকার হয়। ঠিক আছে, সেটা আপনাদের সুবিধা মতো করতে পারেন, কিন্তু আলটিমেটলি এগুলো আপনাদেরকে মেইল করবে, সমস্যা নেই। স্যার আমাদের তো মেইল করতেছে না, আমাদের অ্যাট লিস্ট কোনো মেইলই আসতেছে না মেইল দিল যখন আমাদের স্টাডি করার মতো কোনো সময়ই থাকলো না, তখন তো কোনো লাভ নেই। মেইল তো আগে দেয় আপনাদের আগে দিয়ে দিলে ভালো হয় শীটগুলো, তাহলে ঠিক আছে, আমি বলতেছি বলো। তাহলে আছেন নাকি? তাহলে আছেন? পোস্ট আছেন নাকি? তাহলে আছেন? হ্যাঁ, তাহলে তুমি কি আসো নাকি, লাইনে আসো? শোনো, তোমরা আমাদের এই শীট গুলো যেভাবে আগে ক্লাস লেকচার ওয়াইজ যেভাবে দেওয়া হতো, চ্যাপ্টার ওয়াইজ যেগুলো দিয়ে দাও না, একটু বলে দিও, তাহলে মোটামুটি আবার বুঝতে হবে যে চ্যাপ্টার গুলো দিচ্ছি কিনা। প্রতিটা চ্যাপ্টার শুরু হওয়ার আগে যেভাবে আছে সেভাবে দিয়ে দিও। অনেকে বলতেছে যা পাই না, ঠিক আছে? হ্যাঁ, আমি ক্লাস শেষ করে দেবো। ঠিক আছে, আপনাদেরকে দেওয়া আছে, আপনাদের মেইল করা হচ্ছে, তারপর যদি না হয় আমি আবার বলবো। হ্যাঁ, একটু বলে দিব। আচ্ছা।